মুখই তো আজকে লেগে যাবে মনে হচ্ছে। সারা রাত বললো মুখ আর স্টমাক পাকস্থলী পর্যন্ত হবে। সো দ্য গাম ব্লিডস অফ অ্যান্ড ওয়ান, দ্যাট ইজ কল্ড ব্লিডিং গামস। দিস ইজ ওয়ান অফ দ্য কজেস অফ পায়োরিয়া অ্যালভিওলারিস। পুজ হচ্ছে, তার সাথে রক্ত বেরোচ্ছে। দি ফুড পার্টিকেলস ডিপোজিটস অ্যান্ড পিট্রিফাই, ওখানে ছোট ছোট পকেট হয়ে যাচ্ছে, ওই পকেটের ভিতরে গিয়ে ফুড পার্টিকেল জমে যাচ্ছে, সেপসিস হয়ে যাচ্ছে। দি স্মল পকেটস বিটুইন দি গাম অ্যান্ড দ্য টিথ, তাহলে দাঁতের গোড়া নড়ে যাবে। এরপরে দাঁতের পালা, দাঁত নড়তে আরম্ভ করবে, মাড়ি দিয়ে রক্ত বেরোবে। দি গাম ব্লিডস অফ অ্যান আয়ন অ্যান্ড দ্য ফিটা পাস, ওই পকেটগুলোতে জমতে থাকবে। The patient may suffer from dyspepsia-like symptoms. তার কারণ ইনফেকশন, ব্যাকটেরিয়া ফরমেশন। So good oral hygiene is necessary. মুখের স্বাস্থ্য, daily brushing of the teeth with toothpaste, washing of the food after every, washing of the mouth after every food, প্রত্যেক খাওয়ার পরে মুখ পরিষ্কার করতে হবে। এইগুলো মেনটেন করতে হবে। কোথায় পাবো রেপার্টরিতে? আমাদের যদি দেখতে হয়, মাউথ চলে যাব, ফেস আর হবে না, মুখের ভিতরে ঢুকে গেছি। কাম ইনটু দ্য মাউথ ক্যাভিটি। জিঞ্জিভাইটিস, মাড়ির গোড়া ক্ষয়ে যাচ্ছে, ইনফেকশন হচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, ইনফ্লামেশন। গামাইটিস না, আমি বলেছিলাম কিছু কিছু জায়গায় আলাদা ল্যাটিন নামে জিঞ্জিভাইটিস, কিন্তু কেইনতোর ইট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলা করেছে রেপার্টরিতে, উইথ ফিউ এক্সেপশনস, দু এক জায়গা বাদে। তাহলে ডিজিজের নাম দিয়ে জেনারেল ইংলিশ দিয়ে বেশি করেছে, তাহলে উনি দিয়েছেন ইনফ্লামেশন। ইনফ্লামেশন, গাম, পেজ নাম্বার 406, রেপার্টরি মাউথ ক্যাভিটি, পেজ নাম্বার 406, মাউথ ইনফ্লামেশন, গামস। তাহলে জিঞ্জিভাইটিস মেইন ওষুধ ক্রিয়োজোট, নেট্রামিউর, ফসফরাস, সাইডিশিয়া। তাহলে তুমি পায়োরিয়া অ্যালভিওলারিস যদি না জানতে, তার অ্যানাটমি যদি না জানতে, তুমি জিনিসটা বুঝতে পারতে না। শুধু ওষুধ দিলে হবে না, রোগীকে তুমি বোঝাতে পারতে না যে তোমার মুখের স্বাস্থ্য, তুমি খেয়ে মুখ ধুচ্ছ না, দুবেলা ব্রাশ করছো না। শুধু তাই না, তার যদি আলসার বেশি হয়ে গেছে, মাড়ি বেশি ক্ষয়ে গেছে, তোমাকে অ্যাডভাইস দিতে হবে দেয়ার আর 3 টাইপস অফ ব্রাশ। প্রত্যেক ব্রাশের গায়ে লেখা থাকে হার্ড, সফট অ্যান্ড মিডিয়াম। অনেকে জানে না যে তুমি দোকানে গিয়ে দেখবে যে প্যাকেট দেয়, কাগজের প্যাকেট, ওর গায়ে কিন্তু লেখা থাকে হার্ড। তুমি বলবে আমাকে ভালো কোম্পানির সফট ব্রাশ দাও। আর সফট ব্রাশ দিয়ে তুমি দাঁত করবে, তোমার মাড়ির গোড়াও ভিতরে ঢুকে আস্তে আস্তে করতে হবে, কারণ তোমার স্যালাইভার মধ্যে হোয়াইট মিল্কি পাথরের মতন কেমিক্যাল জমে। দাঁতের গোড়ায় হলে ডেন্টিস্টরা অনেক সময় যন্ত্র দিয়ে তুলে দিচ্ছে, এখানে তো মাড়িতে যন্ত্র লাগানো যাবে না। তোমাকে কুলুকুচু করতে হবে, গরম জলে মুখ ওয়াশ করতে হবে, খাবার পরে মুখ ধুতে হবে। আর সফট ব্রাশ কিনে মাঝে মাঝে একটু পরিষ্কার করবে। আর দাঁত অনেকে ব্রাশ করে রুলার চালানোর মতন না, দাঁত ব্রাশ করা, ওই যে বলেছিলাম অ্যাপোরিজম 4 হানিম্যান বলেছে, দি ফিজিশিয়ান অলসো দ্য রিজার্ভার অফ হেলথ ইন দ্য সোসাইটি। তোমাকে সব বলতে হবে, দাঁত ব্রাশ করবেন আপনি আপনার এদিক থেকে ওদিক না, উপর থেকে নিচে।
উপর থেকে নিচে আপনার কবজিটা নড়বে। ডান দিক থেকে বাঁ দিকে মেশিন গান চালানো, অনেকে মেশিন গান চালাচ্ছে সকালবেলা উঠে, মেশিন গান নয়, উপরে নিচে ঘষতে হবে আস্তে আস্তে, আর ভিতরে ঘষতে হবে। এগুলো মানুষকে শেখাতে হবে। মানুষ অবহিত নয়, মানুষ জানে না, তাই সকালবেলা উঠে মেশিন গান চালাচ্ছে হরিজন্টাল পজিশনে, কিন্তু না, ভার্টিক্যালে উপর নিচে আস্তে আস্তে। তাহলে ইনফ্লামেশন আমরা রেপার্টরি জানলাম, নাহলে বুঝতে পারতাম না। দি মেইন ড্রাগস আর ক্রিওজোট। ভেরিফিকেশন করতে হবে কি করে? ক্রিওজোট টল, সিলিন্ডার, ন্যারো পার্সন, অল দ্য ডিসচার্জেস আর ভেরি অফেন্সিভ। মুখের ভিতরে তার গন্ধ হচ্ছে, তার পায়খানা প্রস্রাবে গন্ধ থাকতে পারে। ক্রিওজোট, ডিজায়ার ফর মিট, এসব সিমটম থাকতে পারে। মহিলারা হলে তার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস, মেনসেস অ্যাগ্রাভেটস এন্ড লাইং ডাউন, and all the time she suffers from লিউকোরিয়া, এসব সিমটম থাকবে। ন্যাট্রেমিউর হলে ন্যাট্রেমিউরের সিমটম পাবো। ডিজায়ার ফর সল্ট, ডিজায়ার ফর বিটার, বেদিং প্রেফার্স চিলি, বাট সান হিট ইনটলারেবল, ইরিটেবল, সেন্টিমেন্টাল, উইপস ইজিলি। এইসব সিমটম দেখে আমরা ন্যাট্রেমিউর বিবেচনা করব। ফসফরাস দিতে গেলে দেখবো হেমারেজিক ডায়াথিসিস অর নট, ফসফরাস হেমারেজিক ডায়াথিসিস অর নট। রক্ত বেরোবে, ওই পায়োরিয়া অ্যালভিউলাস থেকে রক্ত বেরোচ্ছে, ডাক্তারবাবু পুঁজের সাথে অল্প অল্প রক্ত বেরোচ্ছে, ব্যথা আছে, ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, বার্নিং সেন্সেশন হেয়ার অ্যান্ড দেয়ার অফ দ্য বডি, মুখের মধ্যে বার্নিং সেন্সেশন হতে পারে, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, ডিজায়ার ফর আইসক্রিম, অ্যাভারশন টু সুইটস, মিষ্টি পছন্দ করে না, উই মে থিঙ্ক অফ ফসফরাস। সাইলিশিয়ার কথা বলা আছে। সাইলিশিয়া প্রায় পাতলা জল, পুজের মতন রস বেরোয়, ঘন আঠার মতন রস কখনো বেরোয় না, ঘন আঠার মতন পুজ কখনো বেরোয় না। তাহলে গ্রাফাইটিস, স্টিকি হানি লাইক ফ্লুইড কামস ফ্রম এনি ডিসচার্জিং পার্ট, এনি আলসারাস পার্ট, গ্রাফাইটিস। সাইলিশিয়া থিন, গ্রাফাইটিস থিন। সাইলিশিয়া ব্যাসফুল, লাজুক, ভীরু, শীত বেশি। তো আমরা এইসব বিবেচনা করব। সো ইনফ্লামেশন, জিঞ্জিভাইটিস, পায়োরিয়া অ্যালভিওলারিস। যদি বলেন রক্ত বেরোচ্ছে ভীষণ, আমার পুজ কম বেরোচ্ছে, তা মাউতে পাবো। দেখবো আমরা রক্ত বেরোনো ইংরেজি হেমারেজ। হেমারেজ দিয়েছি কি কেন্ট, আমরা সঙ্গে সঙ্গে খুঁজবো হেমারেজ। হেমারেজ কেন্ট দিয়েছে ব্লিডিং। দেখো পেজ নাম্বার 405, ডান দিকে হেমারেজ, সি ব্লিডিং। তাহলে ব্লিডিং দেখবো পেজ নাম্বার 397, ব্লিডিং ফ্রম দ্য গামস, 398, ব্লিডিং ফ্রম দ্য গামস। আমরা পেয়ে গেলাম ব্লিডিং গামস। ক্যালকেরিয়াকার, ক্রোটেলাস হরিডাস, ল্যাকেসিস, মার্কুরিয়াস, নাট্রামিউর, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, মার্কুরিয়াস, দিজ আর দ্য ট্রাউ অফ মেডিসিন, ব্লিডিং গামস। মুখে গন্ধ হচ্ছে, পিপাসে বেশি, জিভ বড়, জিভ থলথলে, মার্কুরিয়াস। রক্ত বেরোচ্ছে, ব্যথা আছে, সুঁচপটানো ব্যথা, স্প্রিন্টার লাইক পেন, রাগ বেশি, দুধ সহ্য হয় না, ডাইরেক্ট, নাইট্রিক অ্যাসিড। ফসফরাস তো এক্ষুনি বললাম। সো ব্লিডিং ফ্রম দ্য গামস, উই শ্যাল লুক আফটার দ্য চ্যাপ্টার মাউথ অ্যান্ড রুটরি গামস। তাহলে দাঁতের ব্যাপারে আমরা অনেক কিছু জানলাম। ঠোঁটের ব্যাপারে আমরা জানলাম, মাড়ির ব্যাপারে, প্যালেট, উপরের যে টাগরা যাকে বলি প্যালেট, দাঁতের সামনের দিকে নাম হার্ট প্যালেট, পিছনের দিকে নাম সব প্যালেট। প্যালেটও অনেক রোগ হয়, আলসার হয়, কত বলবো, তো রাত কাবার হয়ে যাবে সব বলতে গেলে। সো প্যালেট খুব কম রোগ হয়, গেলাম না প্যালেট। দাঁত, টিথ, বলেছিলাম অ্যাক্সেসরি অর্গানস অফ দ্য ম্যাস্টিকেশন, দিজ আর দ্য অর্গানস অফ দ্য ম্যাস্টিকেশন, চিবানোর জিনিস।
অ্যাক্সেসরি অর্গানস অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। দাঁতের কোন খেয়াল করেছো, পড়েছো ভালো করে? The teeth has two parts. The tooth has two parts. সামনের দিকে যে অংশটা আমরা দেখছি সেটা মুকুট, তাকে বলা হয় মুকুট বা ক্রাউন। ক্রাউন এটা যেটা জিনিস দিয়ে তৈরি সেটা খুব শক্ত, তার নাম এনামেল। শক্ত বাসন তাকে বলা হয় এনামেলের বাসন। সো এনামেল। আর যেটা রুট ভিতরে ঢুকে থাকে সেটা কিন্তু অত শক্ত না, সেটা হাড়ের মতন এক ধরনের জিনিস দিয়ে তৈরি, কিন্তু একটু হলুদ কালার। দাঁত যখন তুলবে ডেন্টিস্ট তোমার নিজের দাঁত কোনো একদিন, এই দাঁত এমন একটা জিনিস কাউকে না কাউকে একটা না একটা তুলতেই হবে, সে নিজের দাঁতের ডাক্তার হলেও কি। তখন তুমি দেখবে নিচের দিকটা হলুদ রং, ক্রাউন সাদা আর নিচের দিকটা হলুদ। এই নিচের যে পোর্শনটা হলুদ এর নাম হচ্ছে সিমেন্ট। তাহলে সিমেন্ট কি শুধু বাড়ি করার জন্য বিল্ডার্সের দোকানে থাকে? মানুষের শরীরেও সিমেন্ট আছে। আর যদি না পড়িয়ে হঠাৎ প্রশ্ন করি কাউকে, অ্যানাটমি যারা জানে না, বলো তো মানুষের শরীরে সিমেন্ট কোথায় থাকে? হ্যাঁ বলছে, ওরালি ছেলেরা এরকম করে। বলছে একবারে দিদিমণি ম্যাডাম পরীক্ষা নিচ্ছে অ্যানাটমি। টেস্টিস, স্ক্রোটাম, ছেলেদের যে স্ক্রোটাম যার ভিতরে বিচি থাকে, টেস্টিস। স্ক্রোটামের লেয়ার থাকে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডার্কটোস মাসেল, এরকম লেয়ার থাকে অনেকগুলো। তো ম্যাডাম জিজ্ঞেস করছে, বলো হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য স্ক্রোটাম? স্ক্রোটামে কি কি লেয়ার থাকে তার নাম বলো। সেটা বলছে, বলছি ম্যাডাম বলছি নার্ভাস হয়ে গেছি ম্যাডাম। হ্যাঁ বলছি স্কিন 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 স্কিন, সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, ডিপ ফাসা, ডিপ ফাসা, তারপরে ডার্কটোস মাসেল, ডার্কটোস মাসেল, তারপরে আপনার তারপরে ম্যাডাম আপনার, আরে ওটা আমার নয়, ওটা তোমার। ম্যাডাম রাগের চোটে বলছে, যেই না বলছে স্যার ম্যাডাম, তারপরে ওটা হচ্ছে আপনার, ওটা হচ্ছে আপনার, কথা একটা মুদ্রার দোষ থাকে। ম্যাডাম বলছে ওটা আমার নয়, ওটা তোমার। সো tooth has two parts. The front part is known as crown, mukut, and the lower part is known as root, হলুদ রঙের হয়, তার নাম সিমেন্ট। সিমেন্ট দিয়ে তৈরি এক ধরনের। এই দাঁতের যে সিমেন্ট পোর্শনটা, ইয়োলিশ পোর্শনটা, নিচের পোর্শনটা, উপরেরটা কিন্তু 1/3 ক্রাউন, আর ভিতরে ঢুকে থাকে যেটা সিমেন্টিং পোর্শন, ইয়োলিশ কালার, সেটা 2/3, 3 ভাগের 2 ভাগ নিচে, 1 ভাগ উপরে। এটা দিয়ে মাড়ির গর্তের ভিতরে ঢুকে থাকে, মাড়ির গর্তের ভিতরে ঢুকে থাকে। সেই গর্তটার নাম হচ্ছে অ্যালভিওলার সকেট। সেই গর্তটার নাম হচ্ছে অ্যালভিওলার। কিন্তু বেঁধে রাখবে কে, শক্ত করে রাখবে কে? পেরিওডন্টাল লিগামেন্ট। এই জন্য দাঁত তুলতে গেলে টান লাগে কেন? ওই লিগামেন্ট শক্ত করে ধরে রেখেছে। পেরিওডন্টাল লিগামেন্ট অ্যাটাচ দ্য টিথ, অ্যাটাচ দ্য রুট অফ দ্য টিথ উইথ দ্য গাম। পেরিওডন্টাল লিগামেন্ট। দাঁত যদি কাটা যায়, দাঁতের ভিতরে কি থাকে? দাঁতের যে টিস্যুটা, বাল্ক অফ দ্য টিথ, খুব হার্ড। এই জিনিসটাকে বলা হয় ডেন্টাল পাল্প। ডেন্টাল পাল্প। কিন্তু মজার কথা হলো এর মাঝখান দিয়ে একটা নার্ভ চলে যায়, যার জন্য দাঁতের ব্যথা এত বেশি হয়। দাঁত যদি সেকশন করা যায় মাঝখান থেকে করাত দিয়ে, করাত মানে সেরকম করাত পাওয়া যায়, ছোট করাত, দেখা যাবে এ মাথা থেকে ও মাথা নার্ভ চলে গেছে,
তাই দাঁতের মাঝখান দিয়ে ফুটো হয়, ফুটো যদি হয়ে যায় কেরিজ হয়, পোকা লাগা বলে। আসলে পোকা বলে কিছু নেই, ওটাই মুখ টুক ধোয় না, ওই মাঝখানে ওখানে লেগে লেগে ওই যে নার্ভ চলে গেছে, ওর গোড়াটা লুজ থাকে, ওইখানে গিয়ে গিয়ে ফাঁক হয়ে গেছে, ওইখান দিয়ে যখন ঝাল ঝোল গরম ঠান্ডা জিনিস যায়, কারণ ওখান দিয়ে নার্ভ চলে গেছে। কিন্তু দাঁতের মধ্যে কোনো ব্লাড ভেসেল নেই, তাই দাঁত কাটলে কোনো রক্ত বেরোবে না, তাই দাঁতের মাঝখান দিয়ে কোনো রক্ত বেরোবে না, শুধু কেন? এ নার্ভ ইজ পাসিং ফ্রম দ্য ক্রাউন টু সিমেন্ট, লম্বালম্বি ভাবে একটা নার্ভ ঢুকে গেছে এই দাঁত। তো দাঁতের এমন মহিমা, আমরা 5 মিনিটে শেষ করছি, আর শুধু দাঁতের জন্য 4 বছর ধরে পড়তে হয়। কোর্স আলাদা করে দিয়েছে, তার মানে বছরে 8টা করে দাঁত। তো দাঁতের পড়া তো সব থেকে খাটুনি কম বোধ হয়। 4 বছরে যদি 32টা দাঁত পড়তে হয় তো আরাম। সো টিথ, তাহলে দাঁতের অনেক রকম রোগ হয়, আমরা সেটা জানবো। টিথ রুট ক্ষয়ে যায়, ক্রাউন ঠিক থাকে। ক্রাউন ক্ষয়ে যায়, রুট ঠিক থাকে। এসব আমাদের জানার দরকার। দাঁতের গোড়া নষ্ট হয়ে যায়, মাথা ঠিক থাকে, মেজেরিয়াম থুজা। গোড়া ঠিক থাকে, ক্রাউন নষ্ট হয়ে যায়, মার্কুরিয়াস। তার মানে কি দাঁড়ালো? মেজেরিয়াম ইজ মোর অ্যান্টিসিপিলিটিক দ্যান মার্কুরিয়াস, থুজা ইজ মোর সিপিলিটিক প্রপার্টি, হ্যাজ প্রপার্টি দ্যান মার্কুরিয়াস। গোড়া শেষ করে দিচ্ছে, গাছের গোড়া শেষ করে দিচ্ছে। সো টিথ, টিথ আমাদের অনেক সময় ব্লাড ডিসকালারেশন হয়, দাঁতের কালো দাগ হয়। তুমি যদি প্রেগনেন্সি পিরিয়ডে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক মা খায়, বিশেষ করে টেট্রাসাইক্লিন গ্রুপ অফ মেডিসিন, দাঁত কিন্তু বাচ্চারও কালো হয়ে যায়। সেটা তুমি শতই ওষুধ দিলে আর। তাহলে দাঁতের এই গোড়া যদি নষ্ট হয়ে যায়, কেরিজ হয়ে যায়, ডিকেড হয়ে যায়, হলো তৈরি হয়ে যায়, এই রুব্রিক আমরা কোথায় পাব? এই সিমটমস আমরা কি করে জানবো? টিথ চ্যাপ্টার, পেজ নাম্বার 431। টিথ আরম্ভ হচ্ছে ক্যান্সার ব্যাটারি 430 পেজে। এই দাঁতে দাঁতে ঘষতে চাই, জ্ঞান তো সবসময় দাঁতে দাঁতে কিরকির কিরকির করে ঘষতে চাই। দাঁত নেই ছোট ছোট বাচ্চাদের, তো মরিতে ঘষতে চাই। ফাইটোলক্কা ইজ দ্য পিকিউলিয়ার সিমটম। এখানেই পাবে ফার্স্ট পেজে পাবে টিকেট। Wants to want something hard which relieves pain during dentition. Phytolocca. Bite together desire too. Phytolocca. She cleans আছে। Is it cleans together constant inclination too. Phytolocca is the main medicine and podophyllum I have already told. তো দাঁতে দাঁতে খুব ঘষতে ইচ্ছে করে, তুমি লক্ষ্য করে দেখলে তোমাকে কিছু বলছে না, কিন্তু বাচ্চাটা দাঁতে দাঁতে ঘষছে। প্লিজ রিমেম্বার, ফাইটোলক্কা ইজ দ্য মেইন মেডিসিন ইন আওয়ার হোমিওপ্যাথি। দাঁতে দাঁতে ঘষে। ছোট বাচ্চার দাঁত ওঠেনি, তাও বলছে, মা বলছে ডাক্তারবাবু সবসময় মাড়িতে মাড়িতে ঘষে। ক্যারিজ অফ টিথ, দাঁত ক্ষয়ে যায়। সেকেন্ড পেজ, ক্যারিজ, বেলোডোনা, বোরাক্স, ফ্লোরিক অ্যাসিড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট
বিকজ ইট ইজ এ সিফিলিটিক মেডিসিন। দাঁতের গোড়া ক্ষয়ে যায়, কিন্তু ফ্লোরিক অ্যাসিড ইজ এ হট পেশেন্ট, রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন। মুখের ভিতরে ঠান্ডা জল, ঠান্ডা পানি, বরফ, আইসক্রিম দিলে কি ভালো লাগে? লাগে। ফ্লোরিক অ্যাসিড as the remedy. Mercurius neither relieved by hot nor relieved by cold. টাং স্যালাইভেটেড, মাউথ স্যালাইভেটেড, ওই প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রিশন খুব বেশি। মেজেরিয়াম দাঁতের গর্ত ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ইট ইজ ডিপ সিটেড অ্যান্টিসিপিলিটিক মেডিসিনস। মেজেরিয়াম। So, Mezereum is a very important medicine. Great. এবং all the syphilitic medicines are hot except Mezereum which is chilly. এই লাইনটা মনে রাখবে, all the syphilitic medicines generally hot except arsenic alba and Mezereum are chilly. So, Mezereum is a chilly patient. Mezereum is a chilly patient. Also are deep-seated, deep-rooted, and severe neuralgic pains of the teeth extending to the ear. দাঁতে চলে যায়, খাওয়ার পরে বাড়ে, aggravates from eating. Like pulsatilla, pain with chilliness, pain with chilliness. So, Mezereum, extreme chill. So, caries teeth. As soon as they appear, দাঁত ছোট ছোট বাচ্চাদের উঠতে না উঠতেই ক্ষয়ে যাচ্ছে গোড়া। ক্রিয়োজট, ক্রিয়োজট। দাঁত উঠতে না উঠতে ক্ষয়ে যায়। মাড়ির গোড়ায় বলেছিলাম, গোড়ার দিকে, দাঁতের গোড়ার দিকে থুজা, মেজেরিয়াম। সো এই রুব্রিক্স থেকে তুমি পেয়ে যাবে। রুট স্যাড বলেছিলাম, দাঁতের গোড়ার দিকে খেয়ে যায়। একটু আগে আমি বলেছিলাম মেজেরিয়াম থুজা, মেজেরিয়াম থুজা। থুজা কত বড় সিফিলিটিক মেডিসিন, নট অনলি সাইকিটিক। সো ক্যারিজ অফ টিথ, পায়োরিয়া অ্যালভিওলারিস। আমরা দাঁত সম্বন্ধে আরো অনেক কিছু বলা যায়, দাঁত সম্বন্ধে আরো অনেক কিছু বলা যায়। আমরা মোটামুটি সংক্ষিপ্ত করি। উইজডম টিথ, একটা পয়েন্ট বলা যেতে পারে। উইজডম টিথ, আক্কেল দাঁত। কাকে বলে আক্কেল দাঁত? দ্য থার্ড মলার, দ্য লাস্ট মলার অনেক সময় পুরোপুরি ওঠে না, উঠতে দেরি করে। সাধারণত 18 থেকে 23 বছরের মধ্যে ওই দাঁতটা নিচ থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করে। ও শিকড়, যেটা বলা হয় রুট, দেয়ার আর 3 রুটস, 3টে রুট, এবং সোজা থাকে না, এঁকে বেঁকে চলে। ওই রুটগুলো যখন ওই দাঁতটা যখন ডেভেলপ করার চেষ্টা করে, এস্টাবলিশড হওয়ার চেষ্টা করে, নিজেকে সেটেল করার চেষ্টা করে, তখন ওই রুটগুলো ঢুকে যায় মাড়ির মধ্যে। যে যেদিকে পাচ্ছে, যে যেদিকে পাচ্ছে ঢুকে যাচ্ছে, তাই এরকম ব্যথা হয়। ব্যথায় জ্ঞান থাকে না, তাই লোকে রটিয়েছে। আক্কেল হচ্ছে তো এবার, বেআক্কিলে আক্কেল দিচ্ছে তো, কথা বললে তো শুনিস না, তাই একে বলা হয় আক্কেল দাঁত উঠেছে আমার। কিন্তু মেডিকেল সায়েন্সে হোয়াট ইজ আক্কেল দাঁত? It is the permanent eruptions of the third molar tooth between 18 to 23 years. এই জন্যই মলার টুথ, লাস্টের দাঁত তুলতে গেলে কোনো ডেন্টিস্ট একবারে তুলতে চায় না, তুলতে পারে না।
কি করতে হয়? এক্স রে। মলার টুথ তুলতে গেলে এক্স রে মাস্ট, কারণ কোন শিকড় কিভাবে বেঁকে আছে, টানলে তো ব্যথায় মরে যাবে লোকটা। এই যে মলার টুথ, এমনি নর্মাল দাঁতের এই যে ইনচিসার, ক্যানাইন একটা রুট থাকে। মলার টুথ তিনটে রুট হয়ে যায়, দুটো রুট হয় প্রিমলার, মলার তিনটে। এই রুট সবসময় সোজা থাকবে এমন কোনো কথা নেই। সোজা থাকলে ভালো, অনেক সময় বেঁকে চলে গেল, এদিকে বেঁকে গেল, এদিকে বেঁকে গেল, এইরকম হয়ে গেছে। তাহলে যখন টান দেবে, এই বাঁকা নিয়ে কি করে দাঁতটা বেরোবে? ব্যথায় লোকটা লাফাবে, শেষে অনেক জোরে টানলে ট্রেন এইসব মাসেলের এইসব মাড়ি ছিঁড়ে খুঁড়ে বেরোবে। সেই জন্যেই এক্স রে করতে হয়। কিন্তু এই মলার দাঁত অ্যানাটমি না বুঝে, ফিজিওলজি না বুঝে তুলে দিতে পারে কারা? গ্রামে দেখেছি হাটে বস্তা নিয়ে, দুটো সাইকেল সারানো প্লাস নিয়ে দাঁত তুলছে। কোথায় ব্যথা? মলার টুথ, লাস্টের দাঁত। ওটো একটু থাবড়া দিয়ে, আরেকজন পিছনে তার লোক আছে, থাবড়া দিচ্ছে, মরেও যেতে পারে ডিউ টু শক। সো হাতুড়িরা সব পারে, কেটে দিতে পারে। সো মলার টুথ। আমি ভেবেছিলাম একদিনে শেষ করব, সম্ভব নয়। সো 2 ইঞ্চি সার, দেখো সোজা, এগুলো তোলা খুব সোজা। একটা ক্যানাইন, 2 ইঞ্চি সার, একটা ক্যানাইন যেটা বড়, 2 প্রিমলার, 3টে মলার, 3টে মলার। এই হলো দাঁত, মলারের 3টে দাঁত। তো দাঁত সম্বন্ধে আমরা মোটামুটি একটু আইডিয়া পেলাম, আরো ডিটেলস আমি বলতে চাইছি না। নেক্সট কাম টু দা প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড, কানের নিচে 2টো গ্ল্যান্ড বসে আছে, যারা রস তৈরি করছে হজম করার জন্য। ওইখান থেকে ডার্কগুলো এসে, এই যে বলেছিলাম উপরের এই যে সেকেন্ড মলার টুথ, সেইখানে এসে ঢোকে। এই প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে টিউমার হয়, প্যারোটিড টিউমার, চট করে কমতে চায় না। ওই সময় ডাক্টের মধ্যে, গ্ল্যান্ডের মধ্যে স্টোন ফরমেশন হয়, প্যারোটিড স্টোন। এই প্যারোটিড টিউমার আমরা যদি দেখতে চাই, কোথায় পাবো? চট করে কে বলতে পারে? কমন সেন্সে অ্যাপ্লাই করলে কেন্টের রেপার্টরি বের করতে সুবিধা হবে। এটা মুখের ভিতরে না বাইরে? মুখের মাউথ ক্যাভিটির ভিতরে নেই, বাইরে চামড়া দিয়ে ঢাকা আছে। তাহলে মাউথে পাবো না, ফেসে পাবো। আর কেন্টে দেখবো টিউমার আছে কিনা, নেই। তাহলে না পেলে টিউমারের বদলে কেন্ট কি দেবে? সোয়েলিং। সো বের করো পেজ নাম্বার 394। সোয়েলিং প্যারোটিড গ্ল্যান্ড, সোয়েলিং প্যারোটিড গ্ল্যান্ড। ব্যারেটিকার, বেলেডোনা, ব্রোমিয়াম, ক্যামোমিলা।
মার্কুরিয়াস, নাইট্রিক অ্যাসিড, রাস্ট অক্সাইড। এখানে থুজা বলা আছে, প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার, সোয়েলিং, থুজা আছে কি? বলো নাজমুল হাসান বেল্লাল, থুজা লেখা আছে কি? থুজা লেখা নেই। প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং, চ্যাপ্টার ফেস, রুব্রিক সোয়েলিং, সাব রুব্রিক প্যারোটিড গ্ল্যান্ড, থুজা লেখা নেই। আছে থুজা? না। তাহলে কি হবে? থুজা লেখা নেই। আমার রোগীর শরীরে অনেক আঁচিল আছে, বাঁদিকে মাথার যন্ত্রণা হয়, জাহাজে কাজ করে, একবার গনোরিয়া হয়েছিল, একটা পোর্টে নেমে গিয়ে প্রস্টিটিউট মহিলার সাথে মেলামেশা করেছিল, থুজা, তার গনোরিয়া হয়েছিল, ডাক্তারবাবু পুজ বেরিয়েছিল। আঁচিল আছে। আমার মনের মধ্যে একটা ভয় আছে ডাক্তারবাবু, পিছনে যেন কেউ ফলো করে। ঘাড় ঘুরিয়ে দেখেন, হ্যাঁ মাঝে মাঝে দেখি, কিন্তু কাউকে দেখি না জানেন, কিন্তু আমার মনে হয় কেউ যেন ফলো করে। সো লেফট সাইড ইট কমপ্লেন্স, শীত বেশি না গরম বেশি? শীত বেশি। চিলি পেশেন্ট, হিস্ট্রি অফ গনোরিয়া, এক্সপোজার, fixed idea as if someone is following from the behind. The person has been suffering from left-sided parotid tumor. My prescription is Thuja, and Thuja is not found in the swelling parotid. So reporter is not the final authority. তার কম্পিউটার যা রেকর্ডিং করে তা চলবে না। আমি এখানে কি পেলাম? থুজা। আমি রেপার্টরি দেখলাম, থুজার মতন অনেকটা আছে। ওখানে যদি থুজা ফার্স্ট গ্রেড থাকতো তাহলে আমি মনে জোর পেতাম। একটা বাচ্চা নিজে নিজে কাজ করতে পারে, বাবা তুমি চলো না, আর তুমি পারবি তো, জানা আমাকে না, তুমি চলো না। তার মনে হয় বাবা যদি আমার সঙ্গে থাকে আমি মনে ওয়েটটা পাবো, জোরটা পাবো। তো রেপার্টরিতে আমি থুজা পেলে আমি মনের জোরটা পেতাম। কিন্তু থুজার সব সিমটম রেপার্টরি নেই বলে কি আমি থুজা দেব না? রেপার্টরি অনলি হেল্প মি টু ফাইন্ড আউট দ্য সিমিলার গ্রুপ অফ মেডিসিনস, সাম সিমিলার মেডিসিনস। কয়েকটা ওষুধের নাম দেখা, কিন্তু দি পেশেন্ট, the totality, the constitution, the symptomatology go in favor of Thuja. So, parotid tumor, parotid swelling. এই parotid tumor ওর ভিতরে ফেসিয়াল নার্ভের 5খানা ব্রাঞ্চ আছে। ইট ইজ ভেরি পাঁচখানা ব্রাঞ্চ আছে। অপারেশন করা ইজ ভেরি ক্রিটিক্যাল। ছবি দেখাতে বলছে একজন, দেখালাম। প্যারোটিড টিউমারের উপরে এই সাদা সাদা দাগগুলো, এই যে ফেসিয়াল নার্ভ, মেইন ব্রাঞ্চ অফ দ্য ফেস, এপেন মিনস ফেসিয়াল নার্ভ। এই ফেসিয়াল নার্ভের এই যে মেন ব্রাঞ্চ, 5খানা ব্রাঞ্চ দিয়েছে, তার টুইক, শাখা প্রশাখা দিয়েছে। তাই কেটে এই টিউমার বের করতে গেলে এই নার্ভগুলো রেখে, তা নাহলে মুখের কোনো সেন্সেশন পাবে না। সো ইট ইজ ভেরি ক্রিটিক্যাল অপারেশন। সো ফেসিয়াল টিউমার, প্যারোটিড টিউমার, these are very, very important. So, this is inflammation of the parotid gland is known as parotitis. There are একটা ডাক্তারের নাম হচ্ছে mumps. So, what is mumps? Mumps means inflammation of the parotid gland.
ইট মে বি ইউনিল্যাটারাল, একদিকে হতে পারে, আবার দুই দিকে হতে পারে বাইল্যাটারাল। ইট ইজ ডিউ টু জেনারেলি ভাইরাস ইনফেকশন। প্রত্যেকে ভাইরাস আসে, দি ভাইরাস কামস ফ্রম দ্য স্যালাইভা। একজনের থেকে আরেকজনে কি করে যায়? ইট ডিসিমিনেটেড বাই দ্য ড্রপলেট ইনফেকশন। একজনের থেকে, অ্যান্ড সামটাইমস ইট মে বি এপিডেমিক ইন নেচার। স্কুলে গেলে, ক্যামেরাটা অন করা হয়নি, স্কুলে গেলে একটা বাচ্চার থেকে অনেকগুলো বাচ্চার হতে পারে। And this mumps is very dangerous. Why? It may associated with orchitis in male. ছেলেদের টেস্টিস ফুলে যেতে পারে। আর ওফ্রাইটিস ইন ফিমেল, মেয়েদের ক্ষেত্রে ওভারি ফুলে যেতে পারে এবং টেস্টিসের ইন্টারস্টিশিয়াল সেল নষ্ট করে দিতে পারে। পরে তার আর স্পাম তৈরি নাও হতে পারে, সে আর বাচ্চা তৈরি করার ক্ষমতা না থাকতে পারে। সো মামস, দ্যাট মিনস ইনফ্লামেশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, ইজ ভেরি ডেঞ্জারাস। গুছিয়ে চিকিৎসা না করলে ছেলেদের টেস্টিসের প্রজনন ক্ষমতা নষ্ট করে দিতে পারে। কোথায় প্যারোটিড গ্ল্যান্ড আর কোথায় টেস্টিস, কোথায় হরিদ্বার আর কোথায় ডায়মন্ড হারবার। এসব কোত্থেকে পেয়েছো ভাই? বিশ্বজিৎ দীক্ষিত লিখছে প্যারোটিড গ্ল্যান্ড ছোট থাকলে কি করা উচিত। তুমি কোথায় ছোট পেয়েছো? আজ পর্যন্ত কোনো বই লেখা নেই যে প্যারোটিড গ্ল্যান্ড ছোট পাওয়া যায়। বানিয়ে বানিয়ে বই লিখছো নাকি মাথাটা গরম করে দেওয়ার জন্য আমার? না, যে সব জায়গায় বলে যে পেনিস ছোট থাকলে কি করবো, সেটা মাথায় ঢুকে আছে নাকি? সো এনকেফেলাইটিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। প্রশ্নটা করতে হবে, তাই করে নাকি? প্যারোটিড গ্ল্যান্ড ছোট থাকলে কি করা উচিত? তুমি পেয়েছো কোথায় ছোট, আমাকে দেখাও। কালকে তুমি একটা পেশেন্ট দেখাবে যে প্যারোটিড গ্ল্যান্ড ছোট পেয়েছি। সো বাচ্চা হচ্ছে না। দম্পতি এসেছে, 5 বছর বিয়ে হলো, ডাক্তারবাবু বাচ্চা হচ্ছে না। জুনিয়র হোমিওপ্যাথরা তোমাদের শেখানোর জন্য কত কষ্ট করছে তোমরা জানো? ফ্যান বন্ধ রেখেছি, ঘরে এসি নেই, আমি এসি ব্যবহার করি না। ফ্যানে যদি শুনতে অসুবিধা হয় তাই স্যাক্রিফাইস করছি। এরপরেও কিছু গরু ছাগল লেগে লেবাসধারী ডাক্তার, আমি হলাম আসল গিয়ে গাছের শেকড় নিয়ে কারবার করে। এসব কিছুই জানে না, এসব কিছুই পড়ে না, এসবের হাতে খড়ি নেই। একজন পাম দিল, তুমি ঘটক হবে, পোস্ট দিতে আরম্ভ করলো, কাল তোমাদের কি পড়াবো বন্ধু। বিপিন বাবুর কারণ সুদা হোমিওপ্যাথি। সো 5 বছর ধরে বাচ্চা হচ্ছে না, এসেছে, বলো মা কি হচ্ছে? বাচ্চা হচ্ছে না ডাক্তারবাবু। জিভ দেখাও, জিভ শুকনো। তোমার বউ কি কান্নাকাটি করে খুব? হ্যাঁ স্যার, ভীষণ কাঁদে জানেন না, খুব ভালো। প্রথম ভালো লাগে, নারায়ণ বৈরাগী, আমাদের নারায়ণের যেমন এখন খুব ভালো লাগছে, পরে কি হবে বলতে পারি না, উপরওয়ালা ভালোই রাখুক। এখন তো প্রতিদিন 5টা করে পোস্ট, আমার বউ খুব ভালো, আর ভীষণ ভালো আছে, ভীষণ খাচ্ছে, কি শান্তি, কি আনন্দ, কি মজা। ব্রেক দেওয়ার কথা আগে মনে করনি কেন? তাহলে আমি তো দিতাম, এখন তো শেষ হয়ে গেছে, আর কি ব্রেক দেবো, আর পাচ্ছি না। তো ইন্টারেস্টিং গল্প করছি।
কান্নাকাটি করে, পিপাসা নেই মোটা সোটা দেখতে। পালসেটিলা সিএম দিয়ে দিলাম, যাও, কেল্লা ফতে হয়ে যাবে তোমার। জয় উপরালা। কিছুই হলো না, কারণ আমরা তো পোস্ট দিই, শুধু অর্গানন পড়লেই হবে। এইসব অ্যানাটমি ফিজিওলজি বেকার, তাতে লাইক পড়ছে অনেক। দাদা ঠিক বলেছেন, জিও জিও, ব্রেভো ব্রেভো। আমি হাজবেন্ডের সিমেন অ্যানালিসিস করতে জানি না, আমি শুধু মাটি জানি, বীজ জানি না। ফার্টিলাইজেশন হচ্ছে গাছের মতন, মেয়েরা হলো মাটি, গাছের বীজ হলো পুরুষ। আমি অর্গানন জানি, সিমটম জানি, পালসেটিলা দিচ্ছি। জানেন পালসেটিলা স্যার একদম 100% ঠিক ওষুধ, তবু সালা কাজ হলো না কেন বুঝতে পারলাম না। ঠিক বলছো, পালসেটিলা একেবারে পালসেটিলা সব মিলছে স্যার। টোটো আমি 1M দিলাম, 10M দিলাম, 50M দিলাম, CM দিলাম, কোনো কাজ নেই। Did you analyze the sperm or semen of the male partner? No. কেন? মেলের আমার কাছে আসলো, যে ভালো ডাক্তার যে জানলো, তাহলে সিমেন অ্যানালিসিস করালাম, অ্যাজোস্পার্মিয়া, স্পার্ম নেই। কি তোমার তো সাংঘাতিক খারাপ রিপোর্ট। তোমার কি হাম হয়েছিল? ওরে বাবা, হাম হয়েছিল, পক্স হয়েছিল, মামস হয়েছিল। মামস হয়েছিল, হ্যাঁ, ভীষণ ভুগেছিলাম ডাক্তারবাবু জানেন। সেই দুই দিকের মাথা মামস, সে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, কিছুই হয় না, এখানে ওই করলাম ওই করলাম, আমি 1 মাস ভুগেছিলাম। and that mumps distracted the interstitial cells of the testis, নষ্ট করে দিল। আমি তো জানি না, আমি তাকে বলতে পারলাম না তোমার প্রজনন ক্ষমতা নেই, তোমার ওয়াইফের সব ঠিক আছে, আই এম হেল্পলেস। এই বলাটা তো ডাক্তারি, আমি বলতে পারিনি। কারণ আমি মামস কাকে বলে জানি না, আমি প্যারোটিড গ্ল্যান্ড, আমি অ্যানাটমি জানি না, প্যারোটিড গ্ল্যান্ড জানি না, প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশনকে মামস বলে জানি না, মামস হলে টেস্টিস নষ্ট হতে পারে জানি না, আর টেস্টিস নষ্ট হলে তার স্পার্ম ফরমেশন হয় না তা জানি না, আর ইনফার্টিলিটি হলে যে মেয়েদের ছেলেদের সিমেন অ্যানালিসিস করতে হয় তা আমি জানি না। আমি জানি অর্গান অফ মেডিসিন আর ক্রনিক ডিজিজ আর ছবি দেওয়া বই মায়াজম। ছবি দেখা বই মায়াজম বলেছে, আগে কিনতে দৌড়াবো। আরে মায়াজমের স্রষ্টা লিখছে কি, সাইকোসিস 1.5 পৃষ্ঠা আর সিভিলিস 3 পৃষ্ঠা। তোমাদের এত বানাতে কে বলেছে? সব বানানোর জন্য ব্যস্ত। যার জিনিস, কথায় বলে যার বিয়ে তার নেই পাড়াপড়শির ঘুম নেই। তা মায়াজম যার জিনিস সে কি করলো? কেন আমি বড় বড় বই, মাস্টার বিজ্ঞাপন দিচ্ছে, আগরওয়ালের বই 500 টাকা দিয়ে কিনেছি। আমাদের পরের ব্যাচে ছিল সুব্রত ব্যানার্জি, বলছে ছবি দিয়ে মায়াজম বের করেছি। আরে যে বলছে মায়াজম তো মানে না অনেকে, যে এসব কল্পনার জগতে যাওয়ার দরকার নেই। কিন্তু যে বলছে সেও অত ফেনায়নি। সাইকোসিস, হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে নেওয়া সাইকোসিস, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2 অ্যান্ড পেজ নাম্বার হাফেরও কম। এই হলো হ্যানিম্যানস ক্রনিক ডিজিজ। তাহলে আমি সাইকোসিস তো জানবো, যে সাইকোসিস সম্বন্ধে বলেছে তার বই থেকে জানবো। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা এবং হাফেরও কম, 2.1-4 পৃষ্ঠায় উনি সাইকোসিস বললেন। তাহলে আমার ছবি দেওয়া বই, উনি তো ছবির কথা বলেননি, উনি তো আগরওয়ালকে বলেনি 500 পৃষ্ঠায় লেখো। আমি লিখেছি 2.5 পৃষ্ঠারও কম। তোমাদের তো আমি বলিনি সব করতে, হ্যাঁ? আমি শুধু বলেছি গনোরিয়া আর ফিগওয়াট, এই হলো সাইকোসিস মায়াজম। আমি তো তোমাদের এত কিছু বলিনি। আর আমি সিফিলিস সম্বন্ধে বলেছি
3.5 পৃষ্ঠা, 3.5 পৃষ্ঠা বলেছি ফ্রম হ্যানিম্যানস ক্রনিক ডিজিজ। আমি তো বলেছি এখানে থুজা, সিপিলে, নাইট্রিক অ্যাসিড আর মার্কুরিয়াস ছাড়া আর কোনো ওষুধ আমি বলিনি। আমি শুধু এইটুকুই বলেছি, শুধু মার্কারির কথা আমি বলেছি। I have indeed in the second edition of the first part of Materia Medica Pura, যখন আমি 1822 সালে ড্রেসডেনে ছিলাম, I described the preparations of the pure semi-oxide of mercury, and I still consider this is one of the most excellent anti-syphilitic medicines. আমি তো শুধু মার্কারির কথাটাই বলেছি, আমি তো অত কথা বলিনি। আর তারপরে আমি নাইট্রিক অ্যাসিড যখন পরীক্ষা করলাম তখন নাইট্রিক অ্যাসিডের কথা বললাম, আর তো আমি বেশি কিছু কথা বলিনি। তোমাদের এত কথা বলতে কে বলেছে বাবু? এই তো আমি শেষ করে দিয়েছি 3.5 পাতায়। এই নিয়ে তোমরা ধমকাচ্ছ, চমকাচ্ছ, ছেলেদের পরীক্ষায় ফেল করাচ্ছ, সেমিনার করছো, উদ্বোধনী অনুষ্ঠান করছো, 500 পৃষ্ঠার বই লিখছো, ছবি দিয়েই করছো। আমি তো অত কথা বলিনি। সো শুধু অর্গানন নিয়ে পড়ে থাকলে হবে না। অর্গাননে কি আছে আমি বলেছি, একদিন পড়াবো। আবার বা অর্গাননে আছে এটা কি, এইসব জিনিস জানবো না, শিখবো না। পৃথিবী এগিয়ে গেছে, হ্যানিম্যানের সময় থেকে কোথায় চলে গেছে প্র্যাকটিস অফ মেডিসিন, মডার্ন সার্জারি, মডার্ন গাইনোকোলজি, মডার্ন অবস্টেটিক্স, সেসব জানবো না। অর্গাননে আসি ইন্ট্রোডাকশন পার্ট। তখনকার দিনে বোঝানোর প্রয়োজন ছিল যে আমি আমার নতুন চিকিৎসা কেন আবিষ্কার করেছি। এই রোগ দিয়ে চাপা দিচ্ছে, এই রোগ যোগ দিয়ে প্রেশার কমাচ্ছে, এই রোগ পাগলকে চেন দিয়ে মারছে, এসব করা যাবে না। এটাই বুঝিয়েছে, শুধু বুঝেছি, আবার কি বুঝবো বারবার। এটাই তো গেল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন তো আর কিছু নেই। অ্যালোপ্যাথি ডাক্তারও সহমত প্রকাশ করছে, ওরা বলছে হ্যাঁ, চর্মরোগ ডাক্তাররা বলছে যে আমার মলম আছে, কিন্তু দিলে তোমার শ্বাসকষ্ট হবে, আমি মলম দিতে চাইছি না। ওটা তো অ্যাকসেপ্টেড, ইট হ্যাজ বিন ক্লেইমড। তারা তো বলছে না। তাহলে মানে ইন্ট্রোডাকশন আমার লাগছে না, ওটা তো বোঝানোর জন্য দিয়েছিল তখনকার মানুষদের, ছাগল গরুদের বোঝানোর জন্য। আর ভিতরে কি আছে? 1 নম্বরে বলছে তুমি চিকিৎসা তোমার কর্তব্য পালন করো। হ্যাঁ, কর্তব্য পালন করছি। ডাক্তার বর্মনকে বলছি লেবাসদারি ডাক্তার, বলছে ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন। হ্যাঁ, অনলির জায়গায় 2 করছি। সকালে মাস্টারি, বিকেলে ডাক্তারি, সকালে অফিসের চাকরি, বিকেলে সকালে রাস্তার কন্ট্রাক্টরি, বিকেলে ডাক্তারি। এদিকে বলছি অর্গানন পড়বো, এদিকে অ্যাপোরিজম অন মানলাম না, ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি। তাহলে অনলি শব্দটা তুলে দিয়ে অর্গাননটা নিয়ে ঘুরুন বাবুরা। হ্যানিম্যান তো বলেছে অনলি, অনলি মিশন। কিন্তু তোমার মিশন তো কন্ট্রাক্টরি করা, সেক্রেটারি অফিসে চাকরি করা, স্কুলে গিয়ে ইংরেজি পড়ানো। এদিকে তুমি বলছো অর্গানন। হ্যাঁ, অ্যাপোরিজম 2 বলছে আদর্শ আরোগ্য করো নিরুপদ্রবে, রোগীকে কোনো কষ্ট না দিয়ে। অ্যাপোরিজম 3 বলছে তোমার ডিজিজ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। অ্যাপোরিজম 4 বলছে তোমার সোসাইটির সম্বন্ধে নলেজ থাকতে হবে। অ্যাপোরিজম 5, 6, 7 বলছে এক্সাইটিং কজ, মেনটেনিং কজ, ফান্ডামেন্টাল কজ। একটা লোক যতই তুমি পেটের গন্ডগোল রোজ মদ খেয়ে বাড়ি ঢুকবে, তুমি সারাতে পারবে না। একটা বাচ্চার নিউমোনিয়া যতই তোমার ড্যাম মেঝেতে শোবে, তুমি সারাতে পারবে না। একটা লোকের হার্টের রোগ, স্বামী স্ত্রী নারায়ণ বৈরাগীর মতন সুন্দর সংসার হয়নি, এ লাথি মারছে, ও জুতো মারছে, ও ঝাঁটা মারছে, ও ঝাঁটা মারছে, ও দা মারছে, ও বটি মারছে, তুমি তার হার্টের রোগ সারাতে পারবে না। সেগুলো বুঝিয়ে গেছে। বৃষ্টিতে ভিজছে, ঠান্ডা লাগছে, সূর্যের তাপে, এক্সাইটিং কজ। যে কারণে হচ্ছে সেই কারণ মেনটেন করছে না। বড় বাজারে মারোয়ারি কাঠের ব্যবসায়ী আমাকে দেখাতো, ডাক্তারবাবু লেখিন আমাকে বড় বাজার যেতে হবে, মার্কেট করতে হবে, আমাকে ঢাকাই পরোটা খেতে হবে। ঢাকার কিন্তু অনেকে বাংলাদেশের লোক আছে জানে না, অনেক মিষ্টির দোকানে কিন্তু পরোটার নাম ঢাকাই পরোটা। ইট ইজ দ্য গ্লোরি অফ বাংলাদেশ। বাংলাদেশে খুব সুনাম ঢাকাই পরোটা। কি ঢাকাই পরোটা যায় না? ঢাকাই বিরিয়ানি, ঢাকাই শাড়ি। ঢাকা খুব ইন্টারন্যাশনাল ব্যাপার। আমাদের ইন্ডিয়াতেও অনেক জিনিস ঢাকার নামেই তো কাটে। দোকানে লেখা ঢাকাই বিরিয়ানি, ঢাকাই শাড়ি, ঢাকাই পরোটা। তো এগুলো হচ্ছে মেনটেনিং কজ। দূর না করলে সারবে না। এটাই হ্যানিম্যান 4, 5, 6 বলে গেল। তারপর বলছে ভাইটাল ফোর্স বলে একটা জিনিসকে মানো। সেটা তো অ্যালোপ্যাথ ডাক্তার এখন স্বীকার করছে। ইমিউনিটি জানলাম, ভাইটাল ফোর্সের নাম তো ইমিউনিটি।
হ্যানিম্যান ইমিউনিটি শব্দ তখন আবিষ্কার হয়নি, তাই দিতে পারেন। হোয়াট ইজ ইমিউনিটি? ভাইটাল ফোর্স মিন রেজিস্ট্যান্স পাওয়ার, ইমিউনিটি অফ দ্য বডি। ইমিউনিটি না থাকলে মানুষ শেষ, তার করোনা ধরবে। সো ভাইটাল ফোর্স মিনস the normal capability of a man, normal functioning of a man, normal adaptability of a man. Without vital force, the body is dead in its substance. 10-11-13। তারপরে সিমিলার ডিজিজ, ডিসিমিলার ডিজিজ, অ্যান্টিপ্যাথি, আইসোপ্যাথি। ওই লোকটা নাম দিয়েছে গ্যালেন, ওর নাম। ও আইসোপ্যাথি আবিষ্কার করেছে, এটা ঠিক না, ওটা এইভাবে রোগ সারানো পছন্দ করি না। এই লোকটা অ্যান্টিপ্যাথি আবিষ্কার করেছে, ওটা হচ্ছে কিউরেন্টারেস, আমারটা হচ্ছে সিমিলার, সিমিলার কিউরেন্টার, ওরটা হচ্ছে কন্ট্রারিয়া, কন্ট্রারিয়াস কিউরেন্টার। এইসব কথা বলেছে। কি এগুলো বারবার কি পড়তে হবে? সেসব তো নেই, উঠে গেছে তো ওইসব রোগ, ওইসব ডাক্তার। অ্যান্টিপ্যাথি, আইসোপ্যাথি আর অ্যালোপ্যাথি উনি যে সমালোচনা করে, সেই অ্যালোপ্যাথি এখন না। এখন অ্যালোপ্যাথি অন্য জায়গায় চলে গেছে। হ্যানিম্যানের মতো বিচক্ষণ ব্যক্তি থাকলেও অ্যালোপ্যাথিকে ওই রকম সমালোচনা করতে না। উনি তখনকার দিনের সমালোচনা করেছে। রাহুল ফিয়া মাদার দিয়ে প্রেশার কমাচ্ছে, তার থেকেও অ্যালোপ্যাথিক ট্যাবলেট এমন অনেক বেরিয়েছে, সাইড এফেক্ট অনেক কম। রাহুল ফিয়ার মধ্যে অনেক অ্যাসপিরিন থেকে সাইড এফেক্ট আছে। রাত দিন নিরন্তর গবেষণা করছে, সাইড এফেক্ট কমানো যায়, কমানো যায়, চেষ্টা তো করছে। তারপরে বলছে সিমিলার ডিজিজ কিভাবে রোগ সারে। সিমিলার হলে রোগ সারে, ডিসিমিলার হলে সারে না। একই কথা রোজ কি পড়তে হবে। When two similar diseases meet together, a weaker dynamic affection is permanently extinguished by the stronger one which is created inside the body. সে নতুন আর্টিফিশিয়াল রোগ তৈরি করছে, এই রোগটাকে সারিয়ে দিচ্ছে। 36, 38, 40, 42 এইসব কথা বলছে। তারপর প্রাইমারি অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন। ওষুধ যে ধাক্কা দিচ্ছে প্রাইমারি অ্যাকশন, সারাচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। সেকেন্ডারি অ্যাকশন দুই রকম, কাউন্টার, কিউরেটিভ। তারপর ডিজিজকে ভাগ করছে ইন্ডিভিজুয়াল ডিজিজ, স্পোরাডিক ডিজিজ। ওইসব ভাগ তো এখন আমার দরকার নেই। ডিজিজ ভাগ দিয়ে কি করবো? ডিজিজ সারাতে হবে। অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ দুটো ভাগ করলেই হয়ে গেল। মাঝখানে আবার বলছে জলতঙ্ক, হাফ অ্যাকিউট ডিজিজ। এসব দরকার আছে কিছু? জলতঙ্ক হোমিওপ্যাথি সাথে সারে? একবার হয়ে গেলে তাহলে তো নোবেল প্রাইজ পেত। 200 বছর ধরে আমেরিকায় হোমিওপ্যাথি রমরমা করে চলেছে। তারপর চলছে 83 থেকে 104 কেস টেকিং ফরম্যাট দিচ্ছে, তুমি এইভাবে কেস্টিং করো, এইভাবে কেস্টিং করো। তারপর ইন্টারমিডিয়েন্ট ডিজিজ, ম্যালেরিয়া সম্বন্ধে বলছে, ওয়ান সাইডেড ডিজিজ সম্বন্ধে বলছে। তারপর 210 থেকে 230 মেন্টাল ডিজিজ সম্বন্ধে বলছে। 105 থেকে 145 ড্রাগ প্রুভিং সম্বন্ধে বলছে, কিভাবে পরীক্ষা করতে হবে, এইভাবে লোক লাগাতে হবে, এইভাবে বোথ সেক্সেস ডিফারেন্ট এজে পরীক্ষা করতে হবে। তারপর কিছু বলছে যেসব কথা আজকাল কেউ মানে না, যেরকম ভাবে ম্যাগনেটিজম করতে হবে, তোমাকে শুয়ে রেখে তাকে একটা কনসোলেশন দিতে হবে, এই করতে হবে, সব করতে হবে। ঝর্ণার জলে চান টান করা যাবে। 293 অর্গান শেষ। এই রাত দিন নাটক, কচকচানি, পরীক্ষা, সেমিনার, অমুক চলছে। আসল জিনিস জানছে। মাম সরে যে টেস্টিস নষ্ট হতে পারে তা শিখছে না, পালসিরিলা খাই যাচ্ছে দিনের পর দিন। নাও কাম টু দ্য other points. So this parotid tumor is very difficult to cure. This is a huge parotid tumor. This is a huge parotid tumor. This is another parotid tumor. এই চট করে সারে না। প্যারোটিড টিউমার নিয়ে বছরের পরে বছর বসে থাকলে কিন্তু খুব মুশকিল। প্যারোটিড টিউমার মোটেই সারতে চায় না, কমতে চায় না। নাও কাম টু দা, একটা ছোট্ট ব্রেক দিচ্ছি, দিয়ে তারপরে আসছে অন্য চ্যাপ্টার।